নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অনলাইনে যুক্ত আছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। মাসুদ কামাল, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা আজকে ডিবিসি নিউজকে একান্ত সাক্ষাৎকারে ডক্টর স্বাধীন মালিক বলেন যে গণভোটের আয়োজনে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই। আসলে আপনি যেটি বলছিলেন যে ডক্টর স্বাধীন মালিক আজকে একটা আপনাদের সাথে সাক্ষাৎকার দিয়েছেন, যদিও আমি সেই সাক্ষাৎকারটি পুরো দেখিনি, কিন্তু আমাদের বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানের সম্ভবত সংবিধানের 142 নং অনুচ্ছেদ, আমি যদি ভুল না করে থাকি, বা ওই রকম একটা কিছু আছে যেখানে গণভোটের সম্পর্কে বলা আছে। কিন্তু আমাদের সংবিধানে সেটা হলো এই জাতীয় সংসদে কোনো বিষয়ে যদি ঐক্যমত্য না আসতে পারে তাহলে সেই ক্ষেত্রে গণভোটের একটা বিধান জাতীয় সংসদ করবে। কিন্তু আমাদের বর্তমান যে সংবিধানের যে বিধান আছে সেই সংবিধানে গণভোটের বিধান আমরা জানি যে কোনো রকমের নেই, ফলে সাংবিধানিক ভিত্তি এই সরকারের নেই। কিন্তু আমরা সকলেই জানি যে রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি, এবং সেখানে যেহেতু জুলাই সনদকে সামনে রেখে আমাদের রাজনৈতিক দলগুলো এবং একই সাথে সরকারের মধ্যে গণভোট আয়োজন নিয়ে একটি মতৈক্য হয়েছে, সেই মতৈক্যের ভিত্তিতে এই গণভোট আয়োজনের জন্য প্রস্তুতি চলছে। তো যাই হোক, এখন উনি যেটা বলেছেন আমাদেরকে, শাহদ্দিন মালিক যেটা বলেছেন, এবং আমাদেরও যেটি সাধারণ ধারণা এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা ঐক্যমত্য আসে এবং সরকারের সাথেও যদি এই ব্যাপারে একটা সমঝোতায় উপনীত হতে পারে, তাহলে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে যেভাবে সরকার গঠিত হয়েছে সেইভাবে একটা গণভোটের আয়োজনও হয়তো করা যেতে পারে, পরবর্তীতে এটি সাংবিধানিকভাবে এটি স্বীকৃতি দেওয়া যেতে পারে। তো আমার কাছে মোটা দাগে এটি মনে হচ্ছে যে এই মুহূর্তে তো আমাদের সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, এবং যেটি আছে সেটি হচ্ছে জাতীয় সংসদ যদি কোনো ব্যাপারে ঐক্যমত্যে আসে বা কোনো ব্যাপারে তারা জনগুরুত্বপূর্ণ দাবি বলে মনে করে, তখন সেটা জাতীয় সংসদ আয়োজন করতে পারে। এটা আমার যতটুকু জানা আছে আর কি। জি, ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, স্বাধীন মালিক আরও একটি কথা বলেছেন, জুলাই সনদের মাধ্যমে যেভাবে সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। দেখুন, আমাদের অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, যেমন ধরেন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বলা হয়েছে, সেটি হচ্ছে যে যদি আপনি 9 মাসের মধ্যে 270 দিন সম্ভবত সেই সময়ের মধ্য দিয়ে যদি এই সংবিধান সংশোধনের, সেটিও বলা হচ্ছে যে 9 মাসের মধ্যে সেটি অটোমেটিক্যালি আমাদের সেটি আইন কার্যকর হবে বলে এখানে বলা হয়েছে। এটার সাথে কেউ কেউ এটাকে তুলনা করছেন যে আমরা 1970 সালে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বলে একটা করা হয়েছিল, সেখানে সংবিধান সংশোধন সম্পর্কিত একটা নীতিমালা সেখানে যুক্ত করা হয়েছিল যে 120 দিনের মধ্যে যদি জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন না করতে পারে তাহলে সেই সংসদ মানে কি। জি, আমরা একটু মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, আমরা আমরা ডক্টর এম সিদ্দিকুর রহমানের সাথে কথা বলছিলাম। মাসুদ কামাল, শুনতে পাচ্ছেন কি এখন আমাদের? মিউট হয়ে আছে বোধহয় ভাই, নাকি? মাসুদ কামাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? মাসুদ কামাল, একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করবেন প্লিজ। মাসুদ কামাল মানে যান্ত্রিক ত্রুটি কারণে আসলে আমরা কথা বলতে পারছি না। জি, ডক্টর এম সিদ্দিকুর রহমান খান বলুন। যেটা আমরা বলছিলাম যে একই বিষয় যেটি আপনি বলছেন সেটা হলো যে এই ধরনের আরো কোনো কিছু কিছু বিষয় নেওয়া হয়েছে যেটাকে অনেকেই মনে করছেন যে আমাদের যে সংবিধানের যে সার্বভৌমত্ব আছে সেই এবং সংসদের যে সার্বভৌমত্ব আছে সেটাকে এই জুলাই সনদের কিছু বিষয় সেটিকে প্রশ্নবিদ্ধ করছে। এখন এইগুলোর ব্যাপারে যেটি বলা হয়েছে, তারপরে তো আমাদেরকে বলতে হবে যে জি, আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে আলোচনা করবো। দর্শক, সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল খান এবং স্যার ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। মাসুদ কামাল, আমরা বিরতির আগে ডক্টর এম সিদ্দিকুর রহমান খান স্যারের সাথে কথা বলছিলাম। আপনাকে একই প্রশ্ন করি। আমরা স্বাধীন মালিকের সাথে আজকে একটি ইন্টারভিউ নিয়েছিলেন ডিবিসিতে, সেখানে স্বাধীন মালিক বলেছেন গণভোটের আয়োজন অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই। সেটা দিয়ে ডক্টর এম সিদ্দিকুর রহমান স্যার বলেছেন, এবং উনি আরেকটা কথা বলেছিলেন যে স্যার, আপনি যদি একটু বলবেন যে ডক্ট্রিন অফ নেসেসিটির
আমি শুরুতে। যেটি বলছিলাম যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো তো ঐক্যমত্যে এসেছে গণভোটের ব্যাপারে, সময় নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে, জি এবং আমাদের যে সংবিধান, সেই সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো বিধান জি এটা নেই, এবং ডক্টর শাহদিন মালিক এটি বলেছেন। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা সমঝোতা হয় এবং যে সরকার যদি সেখানে ঐক্যমত্যে এসে একটা নির্বাচনের আয়োজন করেন, তাহলে সরকার যেভাবে গঠিত হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেই অনুযায়ী সেটার, আমি জানি না, এখনো কনফার্ম না, যেহেতু স্বাধীন মালিক আইনগতভাবে তিনি বলেছেন, এটা আমার একটা ধারণা যে এই অবস্থান থেকে এটিকে একটা আইনগত ভিত্তি দেওয়া যেতে পারে আর জি কি। আমরা একটু মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, জি আপনার মন্তব্য একটু শুনতে চাচ্ছি। জি, দেখেন একটা কথা বলি, ডক্টর শাহদিন মালিক যেটা বলেছেন সেটা আইনগতভাবে ঠিক বলেছেন, কিন্তু পাল্টা প্রশ্নটা হলো কি, এই সরকারটা যেভাবে গঠিত হয়েছে এটা কি আইনগতভাবে গঠিত হয়েছে, অথবা আমাদের সংবিধানে কি এভাবে সরকার গঠনের কোনো সিস্টেম আছে? আমাদের সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু আছে? নেই তো। তো এখন এই সরকারকে আমরা অস্বীকার করতেছি না। তো এখন এইগুলো হলো পরিস্থিতির প্রয়োজনে এই ঘটনাগুলো ঘটেছে। এখন আপনি যদি মানে সংবিধানকে ধরেন, দেখেন এখানে অনেকটা আমি বলি, আসলে ব্যাপারটা যেটা হয়েছে কি, এই সরকার বলেন, এই সরকারের কর্মকাণ্ড বলেন, সবকিছু কিন্তু আসলে চলছে একটা গোজামিলের মাধ্যমে, এটাই রিয়েলিটি। কিন্তু আমরা তো এই গোজামিলটাকে মেনে নিয়েছি। শেখ হাসিনা এখান থেকে যাওয়ার পর বলেছিল না যে তাকে অপসারণের কোনো নিয়ম নাই? নাই তো। আসলে সংবিধানে তাকে অপসারণের কোনো নিয়ম নাই, ওই নিয়ম অনুযায়ী সে অপসারিত হয়েছে? হয় নাই। কিন্তু তো উনি দেশে নাই কেন? সংবিধানে কি আছে যে উনি দেশ ছেড়ে পালাই যাবে? ওটাও তো নাই। এখন এইগুলি কি শুনেন, রিয়েলিটি হলো রিয়েলিটি। রিয়েলিটি এই বাস্তবতা, যেটা আপনি আগে বাস্তবতাকে মানবেন। এখন আমরা যেটা ভুলটা করছি, আমি যেটা বলি আর কি, আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, সেটা হলো যে দেখেন আপনি, যে 5ই আগস্ট গত মানে 2024-এ না 2025-এ 5ই আগস্ট সংসদের সামনে দিয়ে তারা যখন জুলাই ঘোষণাপত্রটা প্রকাশ করলো, সেখানে তারা বলল যে এই সরকার সাংবিধানিক সরকার। আমি মনে করি এই সরকারকে সাংবিধানিক সরকার বলাটাই হলো একদম প্রাথমিক ভুল। এটার তো কোনো প্রয়োজন ছিল না। এটাকে যখন আপনি সাংবিধানিক সরকার বলবেন, তখন এই সরকারের দায়িত্ব দাঁড়ায় সংবিধানকে সমুন্নত রাখা প্রতিটা পদক্ষেপে। সেটা কি এই সরকার পারতেছে নাকি? পারা সম্ভব? পারছেও না, পারা সম্ভব না। কিন্তু এই সরকারের অস্তিত্ব কিন্তু আমরা মেনে নিয়েছি, এই দেশ মেনে নিয়েছে ভাই। আওয়ামী লীগের কেউ কেউ মানে না, সেটা অন্য হিসাব, কিন্তু এই দেশ তো মেনে নিয়েছে। এখন আমরা যদি ওটুকু মানি, এটুকু মানতে হবে। এখন গণভোটের যে প্রসঙ্গটা উঠছে, গণভোটের অন্য সমস্যা আছে। আপনি যদি এই ক্ষেত্রে আইন ধরেন, তাহলে এটা আইনত নাই, আইনগতভাবে নাই, এটা সত্য কথা নাই। আইনগতভাবে এই সরকারের অস্তিত্বও নাই। কাজেই আমি মনে করি শাহদিন মালিক যেটা বলেছেন এটা হলো বইয়ের কথা, কিন্তু বর্তমান বাস্তবতায় আমি মনে করি না গণভোটে কোনো আপত্তি আছে। কিন্তু গণভোটের অন্য টেকনিক্যাল প্রবলেম আছে। অন্য টেকনিক্যাল প্রবলেম হলো পৃথিবীর কোথাও, আসলে নিজে কথা বলছেন পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও আসলে এইভাবে গণভোট হয়ও না। গণভোট যদি আপনি করতে চান, সেটা হলো গিয়ে সংসদে একটা সিদ্ধান্ত নিচ্ছে, তারপরে সেটা তারা বলতেছে, অথবা সংসদ স্থগিত আছে, ওই সময় কোনো কারণে হচ্ছে। এখন তো সংসদ স্থগিত নাই, সরি, সংবিধান স্থগিত নাই, সংবিধানও আছে। তাহলে গণভোটটা আপনি কেমন করে করবেন? যদি আপনি সংবিধানকে বহাল রাখেন, তাহলে গণভোট করাটা বেআইনি, এটা একদিকে ঠিক আছে। আমি আসলে বুঝি না এই বিষয়গুলি নিয়ে এত মানে বাড়াবাড়ি কেন হচ্ছে। এগুলো কিন্তু প্রয়োজন নাই। সবচেয়ে বড় কথা হলো জুলাই সনদ নিয়েও বাড়াবাড়ি হচ্ছে। জুলাই সনদ আপনাকে পাশ করাতে হবে, এটা আপনি সংসদের উপর ছেড়ে দেন, তা না। এটা এখনই আপনাকে গণভোট করতে হবে, তারপরে এটা করতে হবে। আচ্ছা, আপনি যে গণভোট করবেন, গণভোটে যদি আপনি হেরে যান, তখন কি হবে? এগুলি কারো মাথায় আছে? এই যে জুলাই সনদ হয়েছে, এখানে অনেক কিছু নিয়ে বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপির অনেক কিছু নিয়ে আপত্তি আছে, তারা সেগুলির মধ্যে আপত্তি দিয়েছে। কিন্তু অনেক ভালো কিছুও তো আছে, ভালো কিছু আছে না? আছে তো। তো কাজেই এখন এটা গণভোট এভাবেই করতে হবে। তারপরে আপনাকে যদি ওই আগামী সংসদ যদি এটা পাস না করে 270 দিন পরে অটোমেটিক পাস হয়ে যাবে, এই আলী রিয়াজ সাহেবের যে সমস্ত উদ্ভট আবিষ্কার, এগুলি ভাই আসলে বাড়াবাড়ি আমি মনে করি। উনি আসলে একটা আওলা বাজানোর জন্য এগুলি করতেছেন আমার ধারণা। এত কিছু তো করার দরকার নাই। এবং এখন একটা সিলি বিষয় নিয়ে
ধাক্কাধাক্কি হচ্ছে যে গণভোটকে আমি এখনই করব নাকি নির্বাচনের দিন করব। আরে ভাই, আপনি যদি আগে গণভোট করেন প্রায় মিনিমাম 1,500 কোটি টাকা খরচ হবে। এই 1,500 কোটি টাকা কি যারা এই গণভোট চায় ওরা দিবে? এটা তো জনগণের যাবে। এটা আপনি আর এখানে আপনি কত পার্সেন্ট ভোটারকে আনতে পারবেন? তো এইগুলি না আমি আসলে মনে করি ভাই অপ্রয়োজনীয় কাজ। গণভোটে বিতর্কটাও অপ্রয়োজনীয় মনে করি। গণভোট যদি করতে চায় করে ফেলান, এটা নিয়ে অহেতুক বিতর্ক করে না, এই ঝামেলাগুলি মিটান। আপনি এই যে আমি বললাম বেআইনি গণভোট আপনি করলেন না, তাহলে আপনি কি করবেন? ঝামেলা করবেন, মারামারি করবেন? এমনি তো দেশটাকে 2 ভাগ করছেন, এখন আরো ভাগ করবেন। আজকে দেখতেছি বিএনপি বলতেছে জামাত নাকি এই দেশটাকে আবার করতেছে, বিভক্তি নিয়ে আসতেছে। তো কয় ভাগ করবেন দেশটাকে? ভাই আমরা সাধারণ মানুষ ভাই, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না। আমরা সাধারণ মানুষ, শান্তি চাই, গণতন্ত্র চাই, ভোট চাই, কথা পরিষ্কার। মাসুদ কামাল, যে 8 মাসেও আসলে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য আসলে দূর করতে পারলো না কেন? আপনার কাছে কি মনে হয়? এটা পারে নাই কারণ ওরা পারতে চায় নাই। এই যে ঐক্যমত্য কমিশনটা করা হয়েছে, এর আগে যে সংস্কার কমিশনগুলি করা হয়েছিল, আমি শুরু থেকেই বলছিলাম যে এই কমিশনগুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট লোক দিয়ে করানো হচ্ছে না। এই লোকগুলি ম্যাক্সিমাম লোকগুলো অযোগ্য লোক ছিল, এদের মধ্যে কোনো আন্তরিকতা ছিল না, এদের মধ্যে দেশপ্রেম ছিল না। আরে ভাই, এই কমিশনের যে প্রধান ডক্টর আলী রিয়াজ, উনি তো আজ দেশে অন্য একটা দেশের নাগরিক। এই সমস্ত লোককে আপনি দিয়েছেন আমাদের দেশ ঠিক করার জন্য, ওনারা আমাদেরকে জ্ঞান দিবেন দেশ কিভাবে চলবে। এটা হয়? আমাদের এই দেশে কোনো লোক নাই? আমাদের এই দেশের লোক কি সবাইকে ঘাস টাস খেয়ে বড় হয়েছে নাকি? তো ওনাদের তো কোনো আন্তরিকতা নাই। ওনাদের আন্তরিকতা নিয়ে আমার প্রশ্ন আছে, ওনাদের দেশপ্রেম নিয়ে আমার প্রশ্ন আছে। কাজে ওই সমস্ত লোকের হাতে ডক্টর ইউনূসের ভাই কি বলবো, ওনার একটা বিদেশ প্রেম আছে, বিদেশ থেকে লোকজনকে টোকাই নিয়ে আসে, আইনে নিয়ে গুরুত্বপূর্ণ সমস্ত দায়িত্বে বসাই দিছে। বিয়েদের কি হয়েছে? হয়েছে কিছু? বিদেশি বিনিয়োগে আসছে না কি আসছে? কোনটাতে আসছে বলেন আপনি? কিচ্ছু না। এইগুলি তাদের আসলে সময় ক্ষেপণ ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। সময় ক্ষেপণ করছে, কিছু লুটপাট করছে, করে নিয়ে এখন যাওয়ার সময় হয়েছে। ভাই আমি কথাগুলো খুব সরাসরি বললাম, বাট দিস রিয়েলিটি। এবং এই যে আপনারা বলেন যখন নাকি তারা সিগনেচার করলো, সেই সিগনেচারের মধ্যে তাদের নোট অফ ডিসেন্ট গুলো ছিল। যখন এখানে আমরা আদেশ তারা তৈরি করতে যাচ্ছে, তখন তার নোট অফ ডিসেন্ট ফালাইতে হবে কেন? কেন ফালাইতে হবে? ওভাবেই থাক। জনগণ যখন হা না বলতে যাবে, তখন তারা জানবে না যে বিএনপি কোনটাতে নোট অফ ডিসেন্ট দিছে, কোন দল কোনটাতে নোট অফ ডিসেন্ট দিছে, এটা জনগণের জানার দরকার নাই? তো ওটা তারা বাদ দিল কোন হিসেবে? যেটা সিগনেচার দেওয়া হলো ওটা তারা রাখলো না কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর ভাই আপনার সাথে আমি যদি আপনার সাথে একমত একটু কথা বলি, যে আমরা এখানে দেখেছি যে এই বিষয়গুলোতে 25টি দল একমত হয়েছে, 3টি দল হয়নি। আমি আপনার কথা বলি, এখানে একটু পরিষ্কার করা দরকার ছিল না যে কোন কোন রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কোন কোন রাজনৈতিক দলগুলো একমত হয়নি? না না, একটা জিনিস হলো কি, নোট অফ ডিসেন্ট তো এক একটা দল এক একটা বিষয়ের উপর দিচ্ছে। কাজেই আপনি তো ওইভাবে গড়ে পারবেন না। আর 3 দল 25 দল বলে কোনো লাভ নাই। ওই 30 দলের মধ্যে 28 দলের সম্মিলিত ভোট বিএনপি সমান হবে ভাই, এগুলো হয়তো ভেবে কোনো লাভ নাই। এগুলি এগুলো হতেই পারে, সমস্যা নাই, কিন্তু মানতে তো হবে যে একটা দলই হোক, তার যে নোট অফ ডিসেন্টটা, সেটা যেহেতু নোট অফ ডিসেন্ট সহ আপনারা রেখেছেন, নোট অফ তারা যেটা আমাদের সিগনেচার করছে যে সনদে, সেখানে তো নোট অফ ডিসেন্ট গুলো স্পষ্ট করে উল্লেখ করা ছিল, ছিল না? তাহলে ওইটা এখানে থাকবে না কেন? এখন যেটা পেশ করলো এখানে থাকবে না কেন? কারণটা কি ব্যাখ্যা করেন? কোনো কারণ তো নাই ভাই। এই লোকগুলি বেসিক্যালি আনারি, আমি মনে করি অযোগ্য এবং মতলবী। তারা একটা মতলব পাকাইছে, একটা আওলা বাজাও, একটা হইচই বাঁধানোর জন্য তারা এই কাজগুলি করছে। এটা আমার অপিনিয়ন। আমি মনে করি এই আপনার ঐক্যমত্য কমিশনের যে লোকগুলি ছিলেন, এই লোকগুলি একজন লোক যোগ্য নন। যে আমরা একটু ডক্টর এম সিদ্দিকুর রহমান খানের কাছে যাই। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, যে যা মাসুদ কামাল বলছিলেন যে ঐক্যমত্য কমিশনে যে লোকগুলো দায়িত্ব পালন করছিলেন একজনও যোগ্য নয়, মাসুদ কামালের কথা অনুযায়ী। এবং মাসুদ কামাল আরেকটি কথা বলেছেন যে ওনারা আমাদেরকে জ্ঞান দিবেন কিভাবে আমরা চলবো। দেখুন, মাসুদ কামাল ভাই যেভাবে বলছেন, আমি হয়তো ওইভাবে কথা বলতে পারছি না বা বলছি না। আমি এটিকে বলছি যে ঐক্যমত্য কমিশন একটা দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলাপ আলোচনা করে তারা যেটি
চূড়ান্তকরণ করেছেন এবং সেইখানে যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, তারপরে যেটি এখন সুপারিশ আকারে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যেটি উপস্থাপন করেছেন, সেইখানে যে পরিবর্তনের কথা আমরা শুনছি, যে অভিযোগগুলো শুনছি, সেগুলো গুরুতর। এবং সেইটি যদি ওনারা করেন, তাহলে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘদিনের যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এইটাকে আমরা মনে করি যে এক ধরনের বা প্রতারণা তাদের সাথে করা হয়েছে, এটার একটা যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। তো ঐকমত্য কমিশনের যে চূড়ান্ত প্রস্তাবনা, এগুলো আমরা মনে করি যে এগুলো সুপারিশ। এখন সরকার কিন্তু এই সুপারিশ দেওয়ার পর প্রতিক্রিয়াটা কিন্তু উপলব্ধি করেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে মিশ্র প্রতিক্রিয়া এবং বিএনপির মধ্যে এবং তার সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে। সেই ক্ষেত্রে কিন্তু সরকারের এখনো সুযোগ আছে যে এইগুলোকে অ্যাড্রেস করে নিয়ে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এখনো কিন্তু সরকারের হাতে সেই সুযোগ আছে। কারণ ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো করেছে, এগুলো সুপারিশ, কিন্তু এই সুপারিশটি গ্রহণ, বর্জন বা এটাকে সমন্বয় করে দেশের জন্য কল্যাণকর রাজনৈতিক দলগুলোর কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে এমন ব্যবস্থা সরকার নিতে পারে। এবং এই ক্ষেত্রে সরকার, আমি মনে করি, যদি ইচ্ছা করে তাহলে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করতে পারে। কিন্তু যদি মনে করে যে মাঠে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে মানে একটা বন্দোবস্তের দিকে যাক, আর সরকার যদি এই দৃশ্য দেখবে, দেখে সিদ্ধান্ত নিবে, তাহলে সেটি হবে মানে খুবই মারাত্মক। এবং এই ক্ষেত্রে সরকারও কিন্তু মানে জনগণের, আর আমরা যেটা বলি ইতিহাসের কাঠগড়া থেকে তারা নিজেদেরকে। জি জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমাদের হাতে তেমন একটি বেশি সময় নেই। যেমন আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ধর্মকে ব্যবহার করে নির্বাচনের ফায়দা হাসিলের চেষ্টা একটি দল, আবার জামায়াত বলছেন জাতীয় নির্বাচন আগের গণভোট না চাওয়া গণতন্ত্রের প্রতি অবিশ্বাস। সংক্ষেপে বলবেন, আমাদের হাতে 20 সেকেন্ড সময় আছে। শুনেন, সবচেয়ে বড় কথা হলো কি, এখন যে অবস্থা হয়েছে, এখন কিন্তু পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এই দলগুলো একদিন কিন্তু ভালোই ছিল, এখন মানে এই যে জিনিসটা হচ্ছে, এটা আমরা দেখতে চাই না। আমি মনে করি এই সময় ডক্টর ইউনূসের হাতে সর্বশেষ সুযোগ এটাকে ম্যানেজ করা। ওনার একটা গ্রহণযোগ্যতা দলগুলোর কাছে আছে। উনি এখন যদি একটা ইতিবাচক ভূমিকা নেন, তাহলে এটা সমস্যার সমাধান করা যাবে। জি জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি মাসুদ কামাল। সমস্যাকে জিয়ে রাখতে, তাহলে এটা ওনার ব্যাপার ভাই। জি জি, ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।